হিজলডাঙ্গা গ্রামে কাঁচা রাস্তার সাথেই সংলগ্ন একটি নিজস্ব পুকুর আছে অমলবাবুর। সেখানে তিনি নিজেই খাওয়ার জন্য মাছ চাষ করেন। অমলবাবু হলেন হিজলডাঙ্গা গ্রামের মোড়ল। তিনি মানুষ হিসেবে বেশ ভালো এবং শৌখিন। অমলবাবুর পুকুরটি এতদিন তার নিজস্ব সহচর গোপাল দেখাশুনো করলেও গত কয়েকদিন আগে পুকুরটি দেখাশোনা করবার জন্য পরিমলকে কাজে রেখেছেন তিনি। পরিমল বেশ রহস্যজনক একজন ছেলে। কাজে আসার পর থেকেই মাঝে মাঝে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। পলক ফেলতেই কখনো এখানে বা কখনো সেখানে দেখতে পাওয়া যায় তাকে। আজও তার ব্যতিক্রম হলো না। খানিক আগেই তাকে পাড়ার মোড়ের চায়ের দোকানে দেখা গেলেও এখন পুকুর পাড়ের ঠিক মাঝ বরাবর নৌকায় বসে থাকতে দেখা যাচ্ছে। এই নিয়ে গ্রামের লোকজনের যেন চিন্তার শেষ নেই। যত্রতত্রই পরিমলকে নিয়ে কানাঘুষো করতে দেখা যাচ্ছে গ্রামবাসীদের। মাটির বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে কানাই আর মিনতি। তাদের চোখে মুখে নানান কৌতূহল সৃষ্টি হয়েছে পরিমলকে নিয়ে। ছেলেটা যে এই অদ্ভুত ভুতুড়ে স্বভাবের, এই কদিনে তারাও সেটা বুঝে গেছে ভালো করে। হ্যাঁ গো, এই পরিমল ছেলেটাকে তোমার কিছুটা অদ্ভুত লাগে না? তুমি লক্ষ্য করেছো নাকি বিষয়টা? হ্যাঁ গো হ্যাঁ, লক্ষ্য করবো না আবার? এই তো কালকের ঘটনা। আমার কাছে এলো জল খাওয়ার জন্য। তা আমি ভাবলাম ভর দুপুরে এসেছে ছেলেটা, শুধু জল দেব, তাই সাথে কখানা বাতাসাও দিলাম। ও মা, ছেলেটা দেখি এক ঢোকে জলটা খেয়েই দিল দৌড়। এত করে ডাকলাম, এলো তো নাই, একবার পিছন ফিরেও চাইল না। মিনতির কথা শুনে কিছুটা বিচলিত হয়ে গেল কানাই। ছেলেটার আচরণ তার কাছে খুব একটা সুবিধার মনে হয় না। মিনতির কথাগুলো শুনে আরো বেশি খটকা লাগলো কানাইয়ের। বলো কি? তবে আর বলছি কি গো, আমার কি মনে হয় জানো, এই ছেলেটাকে মনে হয় ভূতে পেয়েছে। মাছের ঘেরে থাকে, বলা তো যায় না, ভূতে পেলেও পেতে পারে। সে যা হয়েছে হয়েছে, সেসব ভেবে আমাদের কি বলো? বাজারের দিকে যাচ্ছি, কিছু লাগবে নাকি বলো? না গো, তেমন কিছু আনতে হবে না। ঘরে তো মোটে মানুষ দুজন, এত বাজার এনে হবেটাই বা কি? ঠিক আছে, আমি তবে আসছি। আমার ফিরতে সন্ধ্যা পার হয়ে যাবে। কাজ বাজ যা আছে সব শেষ করে ঘরে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে গো, এ নিয়ে তোমাকে তো ভাবতে হবে না, তুমি যাও। আর শোনো, ওই ছেলেটা যদি বাড়িতে আবার আসে, তবে ওর সাথে তেমন একটা কথা বলো না। মোট কথা বেশি পাত্তা দেবে না। আচ্ছা গো আচ্ছা, তাই হবে। এই সন্ধ্যাবেলা পরিমলকে এভাবে জলে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে গেলেন অমলবাবু। দৃশ্যটা দেখে মনে হলো যেন পুকুরের জলে দাঁড়িয়ে কিছু খুঁজছে পরিমল, অথচ তার চোখের দৃষ্টিতে লুকিয়ে আছে গভীর কোনো কথা, গভীর কোনো আতঙ্ক। অমলবাবুর বুকের ভেতর কেমন যেন কাঁপুনি ধরল মুহূর্তের মধ্যেই। এই দৃশ্যটা মোটেও স্বাভাবিক মনে হলো না তার কাছে। গোপালও যেন গভীর আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে পরিমলের দিকে। কি কাণ্ড বল দেখি গোপাল, বলি এই ভোর সন্ধ্যায় কেউ জলে দাঁড়িয়ে থাকে? আমি তো সেটাই ভাবছি কর্তা। ছেলেটা এমন সময় জলে নেমেছে কেন, সেটাই তো বুঝতে পারছি না। মাছকে তো সেই বিকেলেই খাবার দেওয়া হয়, তবে এমন কি হলো যে এখন জলে নামতে হচ্ছে? এর মানে এটা তো কেবল একমাত্র সে নিজেই দিতে পারবে। না না কর্তা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পরিমলকেই জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই কর। হ্যাঁ, কিরে পরিমল, এই সন্ধ্যাবেলা জলের মধ্যে দাঁড়িয়ে কি করছিস? এরপর গোপাল চিৎকার করে পরিমলকে ডাকলে পরিমল গোপালের দিকে তাকিয়ে হেসে ওঠে। স্নান করতে এসেছি গো গোপালদা।
পরিমলের কথা শুনে অবাক হয়ে গেল গোপাল ও অমলবাবু। স্নান? এ অবালায় স্নান কে করে রে? আগে দাদা, কাজ করতে করতে সারা শরীর ময়লায় মেখে গিয়েছিল একেবারে, তাই স্নান করতে নামলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুই তাহলে স্নান কর। আর কিছু লাগলে আমাকে বলিস, কেমন? আর শোন, হ্যাঁ গোপালদা, বলো। এই রাতের বেলা পুকুর ছেড়ে আবার এদিক ওদিক যাসনি, জোর এসে না হলে সমস্ত মাছ নিয়ে চলে যাবে। আগে দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি শুধু ওই চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে আসবো, এরপরেই পুকুরেই থাকবো। আচ্ছা ঠিক আছে কর্তা, চলুন এবার আমরা যাই। ঠিক আছে চল, তবে এই ছেলেটাকে তেমন একটা সুবিধার ঠেকছে না। সুবিধে না ঠেকলেও কিছু করার নেই কর্তা, যতদিন না নতুন কাউকে পাচ্ছেন ততদিন তো এটাকেই কাজে রাখতে হবে। এই জন্যই তো চুপচাপ আছি। বেশ কিছু সময় ধরেই চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে পরিমল, তার পাশেই দাঁড়িয়ে আছে কানাই। পরিমলের দিকে একটা অদ্ভুত দৃষ্টি রেখেছে কানাই। আশপাশ থেকে একটা আষ্টে অদ্ভুত গন্ধ ভাসছিল চারপাশের বাতাসে। গন্ধটা ধীরে ধীরে আরো গভীর হতেই বিচলিত হয়ে উঠল রতন ও কানাই, কিন্তু তখনও শান্ত হয়ে ঠাঁয়ে দাঁড়িয়ে রয়েছে পরিমল। হ্যাঁ গো রতনদা, চারপাশে কেমন একটা অদ্ভুত গন্ধ ভাসছে না? তুমিও পেয়েছো? আমি আরো ভাবলাম যে আমি একাই হয়তো গন্ধটা পেয়েছি। পেয়েছি মানে? গন্ধে আমার পেটের নাড়িবুড়ি সব বেরিয়ে আসবে মনে হচ্ছে। বলো কি? আমার আবার এতটা লাগছে না। এরপর পরিমলের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো কানাই আর রতন। বেশ স্বাভাবিক আর শান্ত দেখাচ্ছে তাকে। এই যে ভাই, বলছিলাম তুমি কি কোনো গন্ধ পাচ্ছ না? গন্ধ? কিসের গন্ধ দাদা? আমি তো কোনো গন্ধ পাইনি। কি বলছো? গন্ধে মনে হচ্ছে আমার নাড়িবুড়ি সব বেরিয়ে আসবে, আর তোমার নাকে গন্ধই আসছে না। এটা কিভাবে সম্ভব? আসলে কি বলুন তো দাদা, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, বিকেল থেকে নাকটা বন্ধ হয়ে আছে, তাই হয়তো কোনো গন্ধ পাইনি। তাই হবে হয়তো। ও রতন দা, আমি এখন আসি বুঝলে, চায়ের বিলটা কাল এসে দিয়ে দেবো। আরে ঠিক আছে ঠিক আছে, যাও যাও। হ্যাঁ, বলছিলাম যে কানাইদা বাড়ি যাবেন নাকি? চলুন একসঙ্গেই যাই। তুমি যাও ভাই, আমার আরো কিছু কাজ বাকি আছে, আমি খানিকটা পরে যাব। পরিমল চলে যাওয়ার পরও সেখানে দাঁড়িয়ে থাকলো কানাই। চারপাশের গন্ধটাও যেন মিলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। রতনদা, একটা বিষয় লক্ষ্য করেছো? কি বিষয় বলো তো কানাই? পরিমল যাওয়ার সাথে সাথেই সেই বিদঘুটে গন্ধটা কিন্তু হাওয়ায় মিলিয়ে গেছে। সত্যিই তো, কিন্তু এর কারণটা কি? আমিও তো সেটাই ভাবছি। ঘরের একপাশে চিন্তিত মুখে চেয়ারে বসে আছেন অমলবাবু, তার পাশেই দাঁড়িয়ে আছে গোপাল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টি এবং বজ্রপাতের আওয়াজে কান মাথা ঝিমঝিম করে আসছে অমলবাবুর। তিনি বিরক্ত ও চিন্তিত হয়ে গোপালের দিকে তাকালেন। হ্যাঁ রে গোপাল, যে হারে বৃষ্টি পড়তে শুরু করেছে তাতে তো মনে হচ্ছে পুকুরের জল ভর্তি হয়ে পুকুরের সমস্ত মাছই বেরিয়ে যাবে। তাহলে কি করব কর্তা? এদিকে পরিমলের ছেলেটাও তেমন সুবিধা না, সেই কি সবকিছু সামলে রাখতে পারবে? তাহলে কি করব কর্তা? আমি কি একবার ওই দিকটায় যাব? যাবি? একটু গেলে তো ভালোই হয় রে গোপাল। যা না, যা না, যা একটু গিয়ে ঘুরে আয় তবে। কিন্তু কর্তা, বাইরে যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে ভিজলে তো আবার জড়াজড়ি বাঁধবে তো। ছাতা মাথায় দিয়ে যা, ছাতা মাথায় থাকলে মাথায় জল পড়বে কি করে? আগে কর্তা, আমি তাই যাচ্ছি। মনে মনে বিরক্ত হলেও পুকুরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলো গোপাল। মোড়লের আদেশ,
তার কথা না শুনলে কাজ চলে যাওয়ার একটা ভয় থাকে, আর তাই কোনো কিছু না ভেবেই পুকুরে যাওয়ার জন্য রাজি হয়ে যায় সে। রাতের বেলা ঘরের দুয়ারে গোপালকে দেখে কিঞ্চিত বিরক্ত হলো মিনতি। মুখে কিছু না বললেও মনে মনে হাজারখানেক গাল মন্দ করল সে। গোপালও হাসি হাসি মুখ করে উঠানেই দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ যাব। এ কি গোপালদা, তুমি এ সময় আমার বাড়িতে কি মনে করে? ওই যে এক প্রকার বাধ্য হয়ে এলাম গো বৌদি। বাধ্য হয়ে? কেন, কি হয়েছে আমাকে একটু বলো তো গোপালদা। আর কি হবে বলো, বৃষ্টি পড়া দেখে কর্তা আমাকে পাঠালেন পুকুরে ছেলেটা কি করছে দেখার জন্য। আর এখন আমি পুকুরে এসে দেখি যে ছেলেটা কোথাও নেই। বুঝলাম। এখন আমার কাছে কেন এসেছো বলো তো? আমিও ভাবলাম ভয় পেয়ে যদি তোমাদের বাড়ি এসে থাকে। গোপালের কথা শুনে হা হা করে হেসে উঠল মিনতি। হাসালে একেবারে। তুমি যে কি বলো না গোপালদা, ওই ছেলে পাবে ভয়? উল্টে ওটাকে দেখে তো আমারই ভয় লাগে গো। দেখো গিয়ে আবার কোথায় কি অঘটন ঘটাচ্ছে। আচ্ছা, আমি আসি গো বৌদি, দেখি ছোকরাটা আবার কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, যাও। আবারও বিরক্তির রেখা ফুটে উঠল গোপালের চোখে মুখে। এই জল কাতা মারিয়ে আবারও তাকে খুঁজতে যেতে হবে ভেবেই বিরক্ত হয়ে যাচ্ছে সে। বিরক্ত হলেও কিছু করার নেই তার, পরিমলকে যে খুঁজে বের করতেই হবে। মিনতির বাড়ি থেকে বেরিয়ে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে গোপাল। তার হাতে টিম টিম করে জ্বলছে লণ্ঠন। লণ্ঠনের টিম টিম আলোয় চারপাশের কোনো কিছুই দেখা যাচ্ছে না ঠিকভাবে। তবুও সে সামনের দিকে হেঁটে যাচ্ছে একরাশ বিরক্তি নিয়ে। এই ছোকরাটাকে আমি কোথায় খুঁজবো এখন? এই ছোকরাটা এই কদিনেই বিরক্ত করে ছেড়ে দিল আমাকে। গোপাল আবারও হাঁটতে শুরু করলো সামনের দিকে। হাঁটতে হাঁটতেই হিজলতলার সামনে এসে দাঁড়ালো সে। ওই মাচায় একটা মানুষ দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো, মানুষই তো। ওটাই কি তবে পরিমল? কিন্তু এই রাতের বেলা হিজলতলায় ও একা একা কি করছে? তার কি কোনো ভয় ডর নেই নাকি? হাঁটতে হাঁটতে একদম হিজলতলার সামনে এসে থেমে যায় গোপাল। গোপালকে দেখেই হি হি করে হেসে ওঠে পরিমল। কি গোপালদা, তুমি এখানে? আমাকে খুঁজছিলে বুঝি? না, তোমাকে খুঁজবো কেন? হ্যাঁ, আমি তো কাদা জলের ভেতরে নাচতে বেরিয়েছি। আরে এই দেখো, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? বলো কি, তুমি পুকুর পাহারা দেওয়া বাদ দিয়ে তুমি এখানে এসে বসে আছো? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? একটু চায়ের দোকানের দিকে গিয়েছিলাম বুঝলে, হ্যাঁ, সেখান থেকে ফিরতেই বৃষ্টি নামলো, তাই এখানটায় বসে বললাম। হঠাৎ করেই গোপাল লক্ষ্য করে চেহারা এবং কণ্ঠস্বর কেমন যেন ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে পরিমলের। পরিমলকে এমন অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়ে যায় গোপাল। কি, তোমার চেহারা ওরম হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তুমি আসলে কে বলো তো? আমি আমি পরিমল গো গোপালদা, আমি পরিমল গো। গোপালদা, কেন আমাকে দেখে চিনতে পারছো না বুঝি? কিন্তু তোমার মুখ, তোমার চোখ, তোমার কণ্ঠ কেমন যেন একটা লাগছে। এটাই তো আমার আসল রূপ গো গোপালদা। পরিমলের কথা শুনে আরো ঘাবড়ে যায় গোপাল। সে কোনো কিছু না ভেবেই দৌড়তে শুরু করে রাস্তা দিয়ে।
ও গোপালদা, এভাবে পালাচ্ছ কেন গো? হ্যাঁ, আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, এদিকে এসো। পরিমলের হাসির শব্দ কানে যেতেই দৌড়ের বেগ আরো বাড়িয়ে দিল গোপাল। প্রায় মিনিট 5 ধরেই অমলবাবুর সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে গোপাল। কাঁপা গলায় বারবার কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে সে। অমলবাবু এক দৃষ্টে তাকিয়ে আছেন গোপালের মুখের দিকে। তাকে দেখে মনে হচ্ছে কোনো ভয়াবহ কিছু সামনে থেকে পালিয়ে এসেছে সে। কিরে গোপাল, কিছু না বলে এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে সেটা তো বলবি। কর্তা, কর্তা, পরিমল কেমন যেন ও মানুষ না কর্তা, পরিমল একটা ভূত। এসব কি বলছিস গোপাল? রাত বিরেতে এমন আজগুবি কথা কেন বলছিস? না না কর্তা, আমি কোনো আজগুবি কথা বলছি না, আমি একদম সত্যি বলছি কর্তা। বিশ্বাস না হলে আমার সাথে চলুন আপনি, তাহলে আপনি সবটা বুঝতে পারবেন। গোপালের কথা শুনে দ্বিধায় পড়ে গেলেন অমলবাবু। এই মুহূর্তে তার কি করা উচিত কিছুই ভেবে পাচ্ছেন না তিনি। 7-5 ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে নিলেন অমলবাবু। ঠিক আছে, চল গিয়ে দেখি কি হয়েছে সেই ছোকরা। আসলে কি ভূতে পেয়েছে নাকি সবকিছু ওই ছোকরার অভিনয়? আমরা গেলে এমনিতেই বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আজ্ঞে কর্তা, তাই চলুন। বেশ কিছু সময় ধরেই হিজলতলার মাচার সামনে দাঁড়িয়ে আছে অমলবাবু ও গোপাল। পরিমল তাদেরকে দেখার পর থেকেই হেসে চলেছে এক মনে, যা দেখে বিরক্তির চরমে পৌঁছে গিয়েছেন অমলবাবু। কি হয়েছে ছোকরা? কিভাবে পাগলের মতো হাসছিস? এভাবে পাগলের মতো হাসছিস কেন? ভূতে পেয়েছে নাকি তোকে? ভূতে পাবে কি মোড়ল মশাই, আমি তো নিজেই একজন ভূত। আমি তো নিজেই একজন ভূত। ওই দেখুন কর্তা, আমি বলছিলাম না ওই ছেলেটা আসলে কোনো মানুষ নয়। এখন আপনার বিশ্বাস হলো তো? তুই একটু চুপ করে থাকবি গোপাল? তুই একটু চুপ করে আমাকে কথা বলতে দে। আজ্ঞে কর্তা। ফাজলামো বাদ দিয়ে পুকুরে যা পরিমল। তোকে রেখেছি পুকুর পাহারা দিতে, সেটা না করে তুই হিজলতলায় কি করছিস? সারাক্ষণ পুকুর পাড়ে থাকতে ভালো লাগে না মোড়ল মশাই, তাই ভাবলাম একটু নিজের ঘরে এসে বিশ্রাম নেই। পরিমলের কথা শুনে সুবিধে ঠেকছে না অমলবাবুর। তিনি বুঝে গেলেন এখানে অবশ্যই অশরীরী কিছু একটা ঘটেছে। অমলবাবু লক্ষ্য করলেন আশেপাশের গোটা পরিবেশটাও কেমন যেন ভারী হয়ে গেল মুহূর্তের মধ্যেই। গোপাল, এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, চল বাড়ির দিকে যাই। বাড়ি যাওয়ার এত তাড়া কিসের অমলবাবু? একটু দাঁড়ান, কথা শেষ করি, তারপর না হয় যাবেন। অনেক কষ্টে অনেক বছর পর আপনাকে বাগে আনতে পেরেছি, এত সহজে তো আপনাকে যেতে দিচ্ছি না। তুমি তুমি কে বলো তো? আর কি চাও আমার কাছে? একটু ভালো করে মনে করুন অমল বাবু, কাকে আপনি বিনা অপরাধে ভরা সভায় শাস্তি দিয়েছিলেন মনে করুন।
মনে করুন পরের দিন সকালে সেই ছেলে তার হওয়া মিথ্যে সাজার অপমান সইতে না পেরে এই হিজল গাছেই ফাঁস দিয়েছিল। মনে করুন। তুমি তুমি সেই পরিমল? তাই তো বলি, তোমার নামটা আমার এত চেনা লাগছে কেন। কিন্তু পরিমল, বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ ছিল না। আমি বাধ্য হয়ে এই বিচারে দোষী করেছিলাম, নয়তো নয়তো একটা মেয়ে পুরো গ্রামবাসীর চোখে খারাপ হয়ে যেত। আপনি যে কারণে বিচার করে থাকুন না কেন, আপনি আমার কাছে অপরাধী। আপনি শুধু ওই মেয়েটির কথাই ভেবেছিলেন, আমার কথা নয়। আর তাই আমি আজও আপনার কথা ভাববো না। আজ আপনাকে আমার হাতেই মরতে হবে অমল বাবু। গোপাল, গোপাল পালা, পালা গোপাল। আজ আপনি কিছুতেই বাঁচতে পারবেন না অমল বাবু। দৌড়ান, যত পারেন দৌড়ান। শেষ জয় তো আমারই হবে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, আমাকে মেরে ফেলবে, বাঁচাও। রাস্তায় চিত হয়ে শুয়ে আছেন অমলবাবু। তার সামনেই পরিমল দাঁড়িয়ে। ভয়ঙ্কর ভাবে সে হাসছে। তার চোখ এবং মুখের ভেতর থেকে গল গল করে রক্ত পড়ছে। আমাকে আমাকে মারিস না পরিমল। আমি সেদিন যা করেছিলাম ভুল করেছিলাম। আমি চাইনি তোর এরকম পরিণতি হোক। ওই মেয়ের বাবার অনুরোধে আমি তোর বিরুদ্ধে কথা বলি। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে পরিমল। ক্ষমা? তোর ক্ষমা নেই মরল। হঠাৎ করে পরিমলের চোখে আগুন জ্বলে উঠল। তার মুখ থেকে ভেসে এলো এক বিকট হাসি। সেই হাসিতে পুরো রাস্তা কেঁপে উঠল যেন। তুই আজ শেষ। তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। কে আছো? কে আছো? বাঁচাও! কোথায় আছো? কে আছো? আমাকে বাঁচাও! কে কোথায় আছো? গোপাল, গোপাল, আমাকে বাঁচাও! অমলবাবুর চিৎকারে আকাশ বাতাস ভারী হলেও তাকে বাঁচানোর জন্য সেই রাস্তায় কেউ ছিল না তখন। শুধু অন্ধকারে রক্তমাখা মুখ নিয়ে তার দিকে এগিয়ে আসছিল পরিমল। এক পা দুই পা করে, তারপর বিকট চিৎকারে অমলবাবুর জীবন সেখানেই শেষ হয়ে যায়। আর চারপাশ থেকে ভেসে আসে শুধু পরিমলের তৃপ্তির হাসি। না!